পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। ফেসবুকে শেয়ার করা তার বান্ধবীর স্ক্রিনশট। তাদের সৎকারকে পুরানো হলো, আর কেন তদন্তের আগে মোটর ছাইড়ে সমস্ত কিছু ধুয়ে মুছে ফেললো। গণপতি চক্রবর্তীর পুরো বাড়ি কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে, অর্থাৎ কোনো আলামত যাতে ভবিষ্যতে শনাক্ত করা না যায়। একটা খুনের ঘটনা, অথচ পুলিশ গত কয়েকদিনে যতবার সংবাদ সম্মেলন করেছে প্রতিবারই ঘটনার স্থান, সময় আর কারণ বদলে গেছে। কি প্রমাণ পাইছেন? ওই যে আমি বলেছিলাম না, গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়েছে নৃশংসভাবেই, তার পুরো পরিবারকে শেষ করা হয়েছে শুধুমাত্র প্রপার্টির জন্য। দেখেন, শার্ট হচ্ছে আড়ঙের শার্ট। আড়ঙের শার্ট সাধারণত সাধারণ লোকজন কেনে না, আপনিও কেনেন না, আমরাও কিনি না। এটা হচ্ছে যাদের একটু অতিরিক্ত পয়সা করি এবং যারা অভিজাত পর্যায়ে তারাই কেনে। কালকে একটা মিডিয়ার নিউজ দেখলাম, তারা গোপন ক্যামেরায় যে একটা নিউজ প্রচার করেছে যে ডোমের কথা, আবার ফরেন্সিক যে ডাক্তার সে আবার বলছে যে না ওটা সত্য না। তো দুইজনের মধ্যে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আর একটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আমরা সবাই অবগত আছি যে রংপুরে ঘটে গেছে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। সেখানে একই ফ্যামিলির 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সেই হত্যা ঘিরে এখন উঠে আসছে নতুন চাঞ্চল্যকর তথ্য। আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো তাই বলছি, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, রংপুরে একই ফ্যামিলির 4 জন হত্যায় এখন উঠে আসছে নতুন চাঞ্চল্যকর তথ্য। আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো চলুন আমরা শুরুতে এই বিষয়ে কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদের মূল ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। দেখেন, শার্ট হচ্ছে আড়ঙের শার্ট। আড়ঙের শার্ট সাধারণত সাধারণ লোকজন কেনে না, আপনিও কেনেন না, আমরাও কিনি না। এটা হচ্ছে যাদের একটু অতিরিক্ত পয়সা করি এবং যারা অভিজাত পর্যায়ে তারাই কেনে। এই ছেলের শার্ট কেনার কথা না, ওই তো এই ছেলের বাবা যেটা বলেছে যে আসামিকে তার বাড়ি থেকে যখন গ্রেপ্তার সে ঘুমাইছিল, তাকে মানে ওই এই শার্ট পরে সে ঘুমাবে না, যে শার্ট মানে গেঞ্জি পরে ঘুমানো ছিল, তখন তাকে ঘুম থেকে ডেকে উঠে পুলিশের হাতে দিচ্ছে। তার গায়ে গেঞ্জি ছিল, এটা ওই আসামির বাবা বলছে। তার মানে এই শার্টটা পুলিশই দিয়েছে। পরবর্তীকালে আবার শাক দিয়ে মাছ ঢাকার মতো আড়ান থেকে আর একটা শার্ট নিয়েছে, তিনি আবার গায়ে দিয়ে বলছে দেখেন আমার শার্ট আমার কাছেই আছে। তার মানে এখানেও এই সনাতন চক্রবর্তী এর সঙ্গে দাঁড়িয়ে আছে। আমরা যে কারণে এই সনাতন চক্রবর্তীকেও এই যে ডিবির দায়িত্ব, যে তদন্ত, এই দায়িত্ব থেকে তাকে আমরা সরিয়ে দিতে চাই, কারণ এটার সঙ্গে সেও তারও জড়িত থাকে। দুইটা পুলিশ ভাই আপনার মাইক্রোফোনটা নিচে ধরে চড়িয়ে থাই আছে না, থাই ফাঁক করছে, ফাঁক করে ঢুকছে, ঢুকিয়ে ওই মোটরের সুইচ দিছে, কারেন্ট গুলো সব অফ করে দিছে, দিয়ে কিবা কিবা করিয়ে বেড়াইছে। পুলিশ পুলিশ ভিতরে ঢুকছে, ঢুকিয়ে থাই করে ওদিক দিয়ে ঢুকছে, ঢুকিয়ে মোটর ছাড়ি দিছে। তারপর হলো কি লাইট গুলো অফ করে দিল, সব দিয়ে ওরা চুপ করে নামিয়ে আসলো। আপনারা দেখছেন? হ্যাঁ আমি দেখছি, নিজ চোখে আমি দেখছি, আমি নিজ চোখে দেখছি এদের বাইক ঢুকছে, মোটর সাইকেল দিয়ে ধুইছে। হ্যাঁ ধুয়ে দিতেছে। কটার দিকে? এটা আমি কিন্তু বিশ্বাস চাই ভাই। হ্যাঁ এই 7টার দিকে, এই 7টার দিকে, আজকে সন্ধ্যার দিকে। ঠিক আছে। কি প্রমাণ পাইছেন? ওই যে আমি বলেছিলাম না, গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়েছে নৃশংসভাবেই, তার পুরো পরিবারকে শেষ করা হয়েছে শুধুমাত্র প্রপার্টির জন্য, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে। পাইছেন প্রমাণ? এই যে দেখেন, সেই কমিশনার, যে কমিশনার কেটে দিয়েছিল, উনি আজকে বলেছে, ঠিক আছে, সংবাদ সম্মেলন করে যে পুরোপুরুষদের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হতে পারে, তার পুরো পরিবারকে। ঠিক আছে, আমরা দেখতেই থাকি, ঠিক আছে, দেখতেই থাকি কি হয়। এটা মূলত যে জমি জমা সংক্রান্ত নিয়েই হত্যা করা হয়েছে আজকে প্রকাশ পেল। ঠিক আছে, এই যে নাটক দুজনকে ধরছে, এগুলো কিছু না, শুধুমাত্র জমি জমা সংক্রান্ত নিয়ে এখানে বড় কোনো মাফিয়া অথবা এলাকার কোনো ব্যক্তি আছে, বিশিষ্ট কোনো ব্যক্তি, তারাই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। ঠিক আছে, আমরা দেখতে থাকি, ঠিক আছে, আরো কি আসে আমরা দেখতে থাকি। ঠিক আছে, সেই মুহূর্ত পর্যন্ত আপনারাও থাকুন সাথে। ঠিক আছে, কোনো কথাই বাহিরে প্রকাশ করা যাবে না। গণপতি চক্রবর্তীর পোস্টম্যাডামের দায়িত্বে থাকা ডক্টর এভাবেই ডোমদেরকে বলেছে। ডোমের মুখে কথাগুলো শুনুন। কোনো কথা বাইরে পোস্ট করা যাবে না, পরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। ডোম বলতেছে আমি বলবো একটা, পোস্টম্যাডামের রিপোর্ট থাকবে আরেকটা, মানে গড়বড় হয়ে যাবে। এই কারণে ডোমদেরকে নিষেধ করা হয়েছে। এবং ডোম নিজের মুখে স্বীকার করেছেন যে সে সিমেন্স পেয়েছে, মেয়েটার গোপন অঙ্গে সিমেন্স পেয়েছে। চিন্তা করেন কতটা জঘন্য, কতটা ভয়ঙ্কর ঘটনা হতে পারে। ভাই,
হিন্দু মুসলিম কোনো কথা না, অপরাধী যে হবে তাকেই শাস্তির আওতায় আনতে হবে, ন্যায় বিচার আমরা চাই। এখানে কারা জড়িত, এখানে কারা উস্কানি দিচ্ছে, কি চাচ্ছে, কি হচ্ছে, ঘটনাটা একটু শুনতে থাকুন। হত্যাকাণ্ড করা হয়েছিল আগামী চক্রবর্তীকে। ময়নাতদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন আগামী চক্রবর্তীর মরদেহ পরীক্ষা করা ডোম। কিন্তু এমন তথ্য মেডিকেল রিপোর্টে এড়িয়ে গেছেন ময়নাতদন্তকারী ডাক্তার বাবলু কুমার বিশ্বাস। ডোমের দাবি আগামীর মায়ের শরীরে আলামতের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি চিকিৎসককে জানানো হলে সংরক্ষণের নির্দেশ দেন। অথচ এমন সত্য গোপন করে আসামিদের সাজা কমাতেই কিনা অত্যন্ত সাদামাটা রিপোর্ট দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার বাবলু কুমার বিশ্বাস। এমন সন্দেহে এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। পোস্টম্যাডামের ডক্টর বাবলু কুমার বিশ্বাসের সাথে আসামিদের কি সম্পর্ক? কেনই তিনি এই জিনিসটা, এত বড় ভয়ঙ্কর জিনিসটাকে গোপন করতে চাইলেন? নিশ্চয়ই তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই পারা যাবে কারা তাকে নির্দেশ দিয়েছে, কারা এই আলামত ছড়াতে বলেছে। আগামী চক্রবর্তী ও তার মা উভয়ের গোপনাঙ্গে সিমেন্স পাওয়া গেছে এবং এটাকে বাবলু কুমার বিশ্বাস সরাতে চেয়েছে। কেন সরাতে চেয়েছে এটা এখন সাধারণ মানুষের প্রশ্ন। কি লুকাচ্ছে, কি জানে বাবলু কুমার বিশ্বাসকে? কারা ইন্ধন দিচ্ছে, কারা তাকে এটা নিষেধ করেছে, কারা বারণ করেছে, কেন সে এই কাজ করতে গেল? অবশ্যই এই বাবলু কুমার বিশ্বাসকে এটার জবাব দিতে হবে। এটার আড়ালে কি আছে এখন এই দেশের মানুষ এটা জানতে চায়। এই দেশের মানুষ ন্যায় বিচার চায়, এই দেশের মানুষ ইনসাফ চায়, এই দেশের মানুষ জানতে চায় গণপতি চক্রবর্তীর পরিবারকে কারা শেষ করে দিয়েছে, কোন ঘাতকরা, তারা কি দেশীয় নাকি বিদেশি। কারণ যেহেতু রংপুরে ঘটনাটি ঘটেছে, কারণ রংপুরকে উত্তাল করে দিয়েছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা বারবার বলতেছে রংপুর যে কোনো সময় খেয়ে দিবে, দখল করে দিবে। এটা কি তাদের কাজ? বাংলাদেশে সাধারণ হিন্দু মুসলমানের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য কি এই ঘটনা ঘটানো হয়েছে? আমি জানি না, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য করবেন। কিন্তু আমরা আসল অপরাধীকে দেখতে চাই, সেই যেই হোক না কেন। যদি এটা আমার বহিরাগত শত্রুরা করে থাকে সেটাও মানুষের সামনে, জনগণের সামনে প্রকাশ করতে হবে। এবং বাংলাদেশে যে সকল ঘাতক আছে এবং এই অপরাধের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে কঠোর থেকে কঠোর শাস্তির সম্মুখীন করতে হবে। এবং এই শাস্তি এই দেশের জাতি, এই দেশের জনগণ, হিন্দু মুসলমান যারা আছে সবাই এটা দেখবে। বাংলাদেশ নিয়ে একটি জঘন্য ও নোংরা খেলা চলতেছে। এই খেলার পিছনে যারা আছে তাদের মুখোশ উন্মোচিত করতে হবে খুব শীঘ্রই, না হয় বাংলাদেশ আরো অস্থির হয়ে পড়বে। বাংলাদেশের ভিতরে একের পর এক অপকর্ম চলতে থাকবে এইভাবে। অতএব যারা এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি অবশ্যই দিতে হবে, না হয় আমাদের দেশটাকে আরো অশান্ত করে তুলবে দেশদ্রোহীরা এবং যে সকল বহিরাগত শত্রু আছে তারা। আচ্ছা, রংপুরে যে 4টি হত্যাকাণ্ড ঘটল, একই পরিবারের 4 জন, এবং সেখানে আমাদের পুলিশ বাহিনী যে দক্ষতা দেখিয়েছে অসাধারণ। পুলিশের এই সাফল্যের জন্য বাংলাদেশ গর্বিত এবং সারা বাংলাদেশে যেন পুলিশ এইভাবে কাজ করে। কিন্তু কিছু প্রশ্ন, পুলিশ কিভাবে 2 জন আসামিকে সাথে সাথেই ধরে ফেলল? মানে ঘটনা জানার পরপরই ওই ছেলে 2টাও কেন 4টা মানুষকে খুন করে বাসায় ঘুমিয়ে আছে? তাহলে কি ওই ছাদে পুলিশ ওদের সাথে? না, এটা তো দেখিনি। ছেলেরা 2টা নাকি ওই ছাদে সিসি ক্যামেরা ছিল, পুলিশ হয়তো সেই ভিডিও ফুটেজ দেখেছে। না, সেটাও তো সিসি ক্যামেরা তো ছিল না। সিসি ক্যামেরা থাকলে তো পুলিশ ফুটেজটা দেখাতো আমাদেরকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ছেলে 2টো আগেই থানায় বলে এসছে যে আমরা এখানে 4টা মানুষকে খুন করব এবং তারপর দিন আমরা বাসায় ঘুমিয়ে থাকবো, তোমরা এসে আমাদেরকে গ্রেফতার করে ফেলো। শেষ। পুলিশ তাই করেছে, খুব ভালো। হ্যাঁ, এটাও না। তাহলে কি ওই 2টো ছেলের বাবা থানায় গিয়ে বলে এসছে যে আমাদের 2টা ছেলে বাসায় ঘুমাচ্ছে, আপনারা ওদেরকে অ্যারেস্ট করুন? তারপর পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল? না, সেটাও তো না। তাহলে পুলিশ জানলো কিভাবে এই 2টা ছেলেই যে খুনি? পুলিশ কি ইব্রাহিম হুজুরের সাথে যোগাযোগ করেছে, জিন চালান দিয়েছে? জিনের কোনো ব্যাপার না, তাও না। মানে এটা যে কি সাফল্য বাংলাদেশ পুলিশের, বাপ রে বাপ। হ্যাঁ,
কোনো বলা নাই কোয়া নাই, যেই ওদেরকে ঘুম থেকে উঠাই নিয়ে আসছে। না তাহলে পুলিশ তাহলে স্বপ্নে দেখেছিল অথবা জিন চালা। পুলিশ তাহলে কিভাবে বুঝলো যে এরা দুজনই খুনি? টেলিপ্যাথি? আচ্ছা, ওরা যদি খুনি করে থাকে তাহলে ওরা ওই ঘরে শুয়ে আছে কেন? তাও তো কথা, ঘরে শুয়ে থাকবে কেন? আচ্ছা ছিল, মানে এরা সাহসী খুনে, বীর দর্পে খুন করেছে, এরপরে সাহসের সাথে ঘরে শুয়ে আছে, সেটা মানলাম। আচ্ছা, ওই যে গৃহকর্তা গণ অধিপতি, হ্যাঁ, তারে যে খুন করলো দুজনে মিলে, কি ফোঁ দিছে আর উনি মারা গেছে মনে হয় না, মানে বলছে তোমাকে মেরে ফেললো, মেরে ফেললাম। ওই মেয়ে আর মেয়ের মাকে খুন করেছে হয়তো, ওরা জাস্ট বলছে যে খুন খুন। আলাদিন, আলিফ লাইলার সেই দৈত্য আলাউদ্দিনের আলিবাবা 40 চোর, যে খুন, এবং তারপরে নেমে ওই ছেলেটাকে খুন করে ফেলছে। ও, এর আগে এত কিছু এই দুইটা ছেলে করলো, মানে এটা তো মানে আন্তর্জাতিক টুইন টাওয়ার হামলার চেয়েও এরা দক্ষতার সাথে কাজ করেছে। জানি না পুলিশ কিভাবে গ্রেফতার করেছে। আবার পুলিশের ওই কর্মকর্তা স্টেটমেন্ট দেওয়ার সময় কাঁদলো কেন? মানে সবকিছু একটা কেমন কেমন যেন লাগে। আচ্ছা, ওই এতজন 4টা লোককে মেরে ফেলছে, কোনো ধস্তাধস্তিও হয়নি, ওরা মনে গলা এগিয়ে দিয়েছে। ও, এইটা হতে পারে, এটা এবং 4 জনকে মারার পরেই ওই 2টা ছেলেই আবার থানায় যেয়ে বলে আসছে আমরা ঘুমিয়ে থাকবো, আপনারা আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যান। সেটাই হয়েছে, মানে ওই 2টা ছেলে 4 জনকে খুন করে থানায় গিয়ে বলে এসছে যে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন, আমরা খুনি। আরে বাপ রে বাপ, পুলিশে মানে আসামিও সহজ, পুলিশও সহজ, মানে ওরা খুন করেছে, ওয়েট করছে যে আমাদেরকে গ্রেফতার করুক। হ্যাঁ, আর পুলিশকে বলছে এখানে 4টা খুন হয়েছে, পুলিশ যে ওই 2টা ছেলেকে নিয়ে আসলো। এইটাই মানে এইটাই একটা বিশাল কাজ করে ফেলছে, বাপ রে বাপ। হ্যাঁ, আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। গণপতি চক্রবর্তীর পুরো বাড়ি কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে, অর্থাৎ কোনো আলামত যাতে ভবিষ্যতে শনাক্ত করা না যায়। এই 4 জনকে হত্যা করেছে না, 4 জনের জন্য এখন 400 কোটি মানুষ সারা পৃথিবী থেকে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের স্যারের বাড়ি বিদ্যুৎ সংযোগ কিন্তু কাটা ছিল। যদি এটি আকস্মিক হত্যাকাণ্ড হয় তবে পূর্ব থেকে বিদ্যুৎ সংযোগ কে কেটে দিল, কারা করেছে এই কাজটি? আবার পুলিশ প্রশাসন বলেছে যে অপরাধীরা নাকি অপরাধ সংগঠনের পর তারা পাশের বাড়ির ছাদ দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু যদি ছাদ দিয়ে পালিয়ে যায় তাহলে স্যারের বাড়ি প্রত্যেকটা গেটে তালা কালা লাগালো, তারা যদি ছাদ দিয়ে পালিয়ে যায়। আর একটি ঘটনা, স্যারের পুলিশ কমিশনার স্যার বলেছেন যে অপরাধীরা নাকি ওই দিন হত্যাকাণ্ডের পর স্যারের বাসাতেই অপেক্ষা করছিল জুম্মার নামাজের জন্য, জুম্মার নামাজ হলে তারা বের হয়ে আসবে। কিন্তু আসলে লক্ষ্য করলে দেখা যায় স্যারের গলিতে, মানে যে গলিটায় স্যারের বাসা, সেই সম্পূর্ণ স্যারের বাসা আশেপাশে সব বাড়ি কিন্তু হিন্দু বাড়ি, মানে সেখানে মুসলিম বাড়ির সংখ্যা খুবই কম। তাহলে কেন তারা জুম্মার নামাজের জন্য অপেক্ষা করছিল? এই অনেক প্রশ্ন, এই অনেক সন্দেহের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে প্রশাসন কোনো কিছু একটা লুকিয়ে যাচ্ছে। জানেন সরকার যে ফেঁসে গেছে, জানেন সরকারি দলীয় যেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নাটকীয় বিবৃতি দিয়েছে, এতে করে সবাই ফেঁসে যাচ্ছে। এখন সরকার হয়তো যে 2 জনকে গ্রেপ্তার করছে, যেই কোনো উপায়ে সরকার যদি বাঁচতে চায়, সরকারের নেতাকর্মীরা যদি বাঁচতে চায়, এই ঘটনা থেকে রেহাই পেতে হলে তাদের 2 জনকে ফাঁসি দিতে হবে। এবং এই সাথে চাইলে আরো নির্দোষ কাউকে দোষী বানিয়ে, তো প্রকৃত খুনি কারা, এই ঘটনার সাথে প্রকৃত জড়িত কারা, কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে,
এই চক্রান্তকারী কারা, এদেরকে সঠিক তদন্তের মাধ্যমে বের করতে হবে, না করা ছাড়া উপায় নাই। একটা জিনিস ভেবেছেন, এটাকে সরকার যত সাধারণভাবে দ্রুত সারিয়ে দিতে চাইছিল, বাট দ্রুত কিন্তু এত তাড়াতাড়ি তারা সারাতে পারে নাই। এর আগে তাদের সৎকারকে পুরানো হলো, আর কেন তদন্তের আগে মোটর ছাইড়ে সমস্ত কিছু ধুয়ে মুছে ফেললো, এবং তাদেরকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যখন আপনারা কেন এটা করেছেন, তখন তারা বলতেছে ভুলবশত তারা কারেন্ট বন্ধ করতে যে মোটর চালিয়ে দিয়েছে। এটি যে একটি নাটক, তারা যে এই নাটকটা করেছে এবং যিনি এই নাটক রচনা করেছেন তিনি যে মানে পাকাপোক্তভাবে করতে পারেন, যেরকম এটিতে আমরা যেরকম দেখেছিলাম যে অনেক ক্ষেত্রে বলেছে যে আমি দুঃখ পাচ্ছি, হাসতেছে, ঠিক এটাও ঠিক তাই হয়েছে। আমরা এই নাটক থেকে অবসান চাই, আমরা এই প্রকৃত খুনিকে বের করতে চাই এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি যেন বের হয়ে আসে। এবং কালকে একটা মিডিয়ার নিউজ দেখলাম, তারা গোপন ক্যামেরায় যে একটা নিউজ প্রচার করেছে যে ডোমের কথা, আবার ফরেন্সিক যে ডাক্তার সে আবার বলছে যে না ওটা সত্য না। তো দুইজনের মধ্যে কিভাবে কথা, আর ওই ডোম তো জানে না যে ক্যামেরা অন ছিল, তাই না? সে তো অবলীলা, এবং তাদের সাথে যে একটা ভালো সম্পর্ক এটা বোঝাই যাচ্ছে এবং সবকিছুই কিন্তু ক্লিয়ার। তাহলে এটাকে পুরাই মানে ওনারা অস্বীকার করছে যে এরকম একটা বিষয় যে না আমি যা বলছি এটাই ঠিক, মানে এখন সত্যটাকেও মিথ্যা বানানো হচ্ছে। তাই এটা কি প্রশাসন আসলে কাকে বাঁচাইতে চাচ্ছে? আর এই যে দুইটা নারী এরকম ঘটনা, আমিও তো একটা নারী, আমার ঘরেও কিন্তু আরো মেয়ে থাকতে পারে। আমি এখন বলতেও ভয় লাগছে যে আমার বাড়িতে কে আছে, আমি কি আমরা কয়জন থাকি, মানে আমি চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যে ওই সবার ওই চারজনের চেহারা ঘুরছে, আর অস্বস্তি লাগতেছে যে কখন জানি আমাদেরও সিরিয়াল হচ্ছে, এরপরে কার সিরিয়াল, কোন ফ্যামিলি সিরিয়াল, মানে এরকম মনে হচ্ছে। এখন এই বিষয়টা আসলে কোনো একটা মহলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, না চাঁদাবাদির কারণে হয়েছে, না মেয়েটার প্রতি কোনো রেশ ছিল। মেয়েটা কিছুদিন আগে একটা দেখলাম যে তার বান্ধবীর সাথে কনভারসেশন করেছে যে আমি একটা জিডি করতে পারি কিনা, এবং তাদের ফ্যামিলির একজন বলছে যে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তা এই বিষয়গুলা প্রশাসন আপনার খুঁটিয়ে না দেখে, তদন্ত না করে সরাসরি এই 2 দিনের মধ্যে দুইজনকে ধরে একদম মিডিয়ার সামনে একটা গল্প সাজিয়ে মানে এরকম করলে এটা আসলে বিশ্বাসযোগ্য না। এবং কারেন্টের লাইন কাটা, সিসিটিভি ফুটেজ তাই, মানে অনেক বিষয় আছে। কাউকে মানে আশেপাশের মানুষদেরকে যেই 2টা ছেলেকে ধরছে এদের ফ্যামিলিকে কোনো রকম মানে হুমকি ধামকি করে এইরকম মানে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে কিনা, অনেক প্রশ্ন আসলে মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই প্রেক্ষিতেই আসলে এভাবে সুষ্ঠু তদন্তের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। আমাদের রংপুর যে ছিল, আমরা যে নিরাপদ থাকি, মানে আমাদের রংপুর সবচেয়ে নিরাপদ বাংলাদেশের মধ্যে, এরকম একটা সিটি, সেই সিটিটা হঠাৎ করে একটা খুবই ভয়ঙ্কর সিচুয়েশনে দাঁড়ায় গেল যে এখন আমরা কেউই নিরাপদ না, দিনের বেলাও না, রাতের বেলা তো অবশ্যই না, রাতে ঘুমও হয় না ভাই। সেই জন্যই আসলে আজকে আসা। সারা সোশ্যাল মিডিয়ার চোখ এখন আটকে আছে বাংলাদেশের রংপুরের একটি ঘটনায়। শিক্ষক গণপতি চক্রবর্তী ওনার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে কি ভয়াবহ অবস্থার শিকার হয়েছেন তা হয়তো আপনারা প্রত্যেকেই দেখেছেন। বাংলাদেশে এরকম নৃশংস ঘটনা এই প্রথম নয়, তবে এই ঘটনা আমাদেরকে বারবার চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দেয়, মানুষ এতটা হিংস্র কি করে হয়, কি করে একটা মানুষ আর একটা মানুষের এইরকম ভাবে প্রাণ নিয়ে নিতে পারে, তাও আবার একসঙ্গে 4 জনের। গণপতি চক্রবর্তী যখন ছাদে গিয়ে দেখেন তারই বাড়িতে সিদ্ধার্থ এবং মুগ্ধ নামের 2 যুবক, ইয়াবা মানে কি আমার সঠিক জানা নেই, তো এই জিনিসটাতে উনি যখন বাধা দেন তখনই এই বাধাই কাল হয়ে দাঁড়ায় এবং একটি গামছা নিয়ে পেঁচিয়ে গণপতি চক্রবর্তীকে সেখানেই ওই 2 যুবক, এবং তারপর তার স্ত্রী সিঁড়ি দিয়ে উঠে আসার চেষ্টা করলে তাকেও তারা একইভাবে শেষ করে দেয়। এবং সিঁড়ির ঠিক কিছুটা নিচেই মেয়ে আগামী চক্রবর্তী আর খাটের তলা থেকে উদ্ধার করা হয় ছেলে প্রিয়ম চক্রবর্তীর দেহ। প্রিয়মের ঘটনাটা যেন আমাদের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। একটা 12 বছরের ছেলে যে ক্লাস 5-এ পড়তো, যার কোনো অপরাধ ছিল না, অপরাধ তো তার বাবা মায়েরও ছিল না,
যে মানুষ একটা ছোট্ট বাচ্চাকেও রেয়াত করে না, ছেড়ে দেয় না, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। আমরা ভারতীয়রা প্রায়শই দেখতে পাই বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার দরুন হিন্দুদের করুণ পরিণতি, এবং সেগুলো দেখতে দেখতে আমাদের চোখে চড়া পড়ে গিয়েছিল। কিন্তু আজকের এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দিল যে শুধু সংখ্যালঘু হওয়ার জন্য নয়, তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করো তাহলেই তোমাকে শেষ হয়ে যেতে হবে। আর এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন। আর এই ঘটনা থেকেও যদি আমরা শিক্ষা নিতে না পারি, সচেতন থাকতে না পারি, তাহলে আর সত্যি কিছু বলার নেই। মেয়ে আগামী চক্রবর্তী অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তিনি বাড়িতে একটা হোমিও খুলেছিলেন এবং তার বাবা একজন সজ্জন মানুষ ছিলেন। পাড়ায় প্রতিবেশীতে কোথাও কোনো জায়গায় তার নামে কোনো খারাপ সংবাদ নেই, খারাপ রিপোর্ট নেই, কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। শিক্ষক গণপতি চক্রবর্তী স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে, যারা মুসলিম ধর্মাবলম্বী হওয়ার পরেও শিক্ষককে নিয়ে হাহাকার করছেন, পথে নামছেন, এই থেকেই বোঝা যায় যে শিক্ষক গণপতি চক্রবর্তী খুব ভালো মানুষ ছিলেন। এমনকি আগামী চক্রবর্তীর যারা ফ্রেন্ড লিস্টে ছিলেন, সে হিন্দু মুসলিম সমস্ত ধর্মাবলম্বী নির্বিশেষে মানুষ প্রতিবাদ করছে। আজ একজন ভারতীয় হিসেবে আমিও প্রতিবাদের ভাষা জানিয়ে গেলাম। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে বন্ধ করা হোক। যে কোনো দেশেই যে কোনো হত্যাকাণ্ড অপরাধমূলক শাস্তিযোগ্য। এই অপরাধীদের যতদিন খোলা হাওয়ায় ছেড়ে দেওয়া হবে, ততদিন এই অপরাধ বাড়তেই থাকবে। এই দৃশ্য আমাদেরও চোখ ভিজিয়ে দিয়েছে। জানি না এরপরে আর কি বলতে হয়। প্রতিবাদের ভাষাটুকু জানিয়ে গেলাম। দয়া করে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আর প্রতিবাদ করে যাবেন। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।